আমাকে দেখতে পেয়ে ঝুমু মেয়েটি দাঁড়িয়ে গেল এবং বলতে লাগল, এই যে মিস্টার, আমার বান্ধবী আপনাকে থাকতে দিয়েছে বলে আপনি যেখানে সেখানে কাচের ভাঙা টুকরো ফেলে রাখবেন নাকি? আমাকে কথা বলার সুযোগ না দিয়ে আরও বলতে লাগল, অন্যের বাসা আপনি অপরিষ্কার ডাস্টবিন বানিয়ে রাখেন, আমার ভাইয়ার অফিসে আপনি কেমন করে রাখবেন আমার তা বোঝা হয়ে গেছে। ঝুমু পিছন ফিরে দেখেন। আমি কি হহ? ঝুমু বললাম পিছনের দিকে ঘুরে দেখুন। আমি আমার কথায় ঝুমু পিছনের দিকে ঘুরে দেখল উর্বশী দরজার সামনে দাঁড়িয়ে সবকিছু দেখছেন। আপুকে আমি আগেই দেখতে পেয়েছিলাম। আমি আগে কিছু বলতে গেলে আপু আমাকে ইশারার দ্বারা চুপ থাকতে বলেন। তাই তো আমি ঝুমুর কথাই শুনে যাচ্ছিলাম, তবে কিছুই বলিনি। তুই কখন এলি উর্বশী? ঝুমু এসেছি তোর এই রুমে ঢুকতে দেখেই। উর্বশী আসলে হয়েছে কি? ঝুমু ঝুমু বলতে গেলে উর্বশী আপু ঝুমুকে থামিয়ে দিয়ে বলেন, কফির কাপটা না আমার হাত থেকেই ভেঙে গেছে, তাই আমি তাকে উঠাতে নিষেধ করেছি, আর তুই কি না তাকে না জেনে শুনে কতগুলো কথা বললি। উর্বশী সরি দোস্ত, আমি আসলেই তখন বুঝে উঠতে পারিনি। ঝুমু আমাকে কেন সরি বলছিস? শরীরটা সূর্যের কাছ থেকে নে। উর্বশী সরি। ঝুমু ঠিক আছে, এতে সরি বলার তেমন কিছু নেই। আমি শরীরটা তাহলে মৌকুফ করছেন? ঝুমু উর্বশী আপু, আমার নারুমে কেমন জানি লাগছে, আমি কি আপনার সাথে বাইরে যেতে পারি? আমার তো কলেজ আছে, কলেজ শেষে আবার নীলের সাথেও দেখা করতে হবে। উর্বশী ওকে ওকে, কোনো সমস্যা নাই, আমি নিয়ে যাচ্ছি। ঝুমু ঝুমু আমার দিকে তাকিয়ে কথাগুলো বলল, আমিও মুচকি হাসি দিলাম। তাহলে তো হলোই, নাস্তা রেস্টুরেন্ট থেকেই তোমরা করে নিও, এটাই ভালো হবে। উর্বশী ঠিক আছে। ঝুমু তারপর ঝুমু মেয়েটি গিয়ে হাতে জমানো কাচের টুকরোগুলো ময়লার ঝুড়িটায় ফেলে দিয়ে আমাকে বলল, চলুন আমার সাথে তাহলে। ঝুমু আমি ঝুমু মেয়েটির কথা মতো তার পিছু পিছু চলতে লাগলাম, সিঁড়ি বেয়ে নিচে চলে এলাম। নিচে এসে দেখি ঝুমুর একটা কালো রঙের গাড়ি। গাড়ির কাছে এসে বলল, আপনি কি গাড়ি ড্রাইভ করতে পারেন? ঝুমু না, তা কোনো দিন ড্রাইভ করিনি। আমি তাহলে আর কি করার, ড্রাইভারকেও সাথে নিয়ে নিতে হবে। ঝুমু বলেই গাড়িটিতে উঠে পড়ল এবং আমাকেও উঠতে বলল, তাই আমিও উঠলাম। ড্রাইভার ড্রাইভ করতে লাগল। তখন ঝুমু ড্রাইভারকে বলল, আঙ্কেল, সামনের কফি শপে সাইড কইরেন তো। ঝুমু আচ্ছা মামনি। ড্রাইভার লোকটি ঝুমুকে একটা কথা বলতে খুব ইচ্ছে করছিল, কিন্তু বলবো কি বলবে না সেটাই ভাবছি। কথাটা শুনে যদি বিরক্ত বোধ করে তখন তো কি হবে? এর মধ্যেও 11টা কফি শপের বাইরে এসে গাড়ি সাইড করল। আমরা দুজন নেমে কফি শপের ভিতরে ঢুকলাম এবং একটা টেবিলে বসে পড়লাম। আমি খেয়াল করলাম লোক সংখ্যা তেমন নেই ভিতরে, উন্নতমানের হলে এমনিতেই লোক সংখ্যা কম থাকে। একজন ওয়েটার এসে কফির অর্ডার নিয়ে গেল। ওয়েটার চলে গেলে আমি ঝুমুকে বললাম, আপনার চুলগুলো থেকে খুলে রাখলে আপনাকে অনেক বেশি সুন্দর লাগে। আমি কথাটা বলেই ফেললাম, কিন্তু ঝুমু উত্তর দিল, জানি। ঝুমু এর মধ্যে ওয়েটারটা কফি নিয়ে এলো। আমি কফিটাতে চুমুক দিলাম, কিন্তু ঝুমু মেয়েটি কফিটার গ্লাস হাত দিয়ে ধরে আছে, আমি সেদিকে তাকিয়েছি বলে ঝুমু বলল, 1 সেকেন্ড।
বলেই ওয়াশরুমে দিকে গেল। আর একটু পরেই ঝুমু তার চুলগুলো ছেড়ে দিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। আমি তা দেখা মাত্রই চেয়ার থেকে দাঁড়িয়ে গেলাম, কারণ ঝুমুকে যতই দেখছি ততই ভালো লাগছে আমার। রীতিমত ঝুমু আমার কাছাকাছি চলে এলো এবং বলল, কি ব্যাপার দাঁড়িয়ে গেলেন যে? ঝুমু। আমি ঝুমুর কথায় বসে পড়লাম। সেও বসে পড়ল আমার সামনের চেয়ারে এবং কফিটা খেতে লাগল। ঝুমুর কফি খাওয়া দেখে তো আমি অবাক, কারণ সে চামচ দিয়ে তুলে তুলে কফি খাচ্ছে। আমি সেদিকেই অপলক তাকিয়ে আছি, তখন ঝুমু খেয়াল করল যে আমি তার দিকেই তাকিয়ে আছি। সে বলল, এই যে মিস্টার, তাকিয়ে আছেন কেন? আপনার হাবভাব কিন্তু ভালো লাগছে না আমার। ঝুমু। একটা কথা জিজ্ঞেস করি? আমি প্রেম করি কি না তাই জিজ্ঞেস করবেন, তাই না? ঝুমু। সুন্দরী মেয়েদের এই একটা বদ অভ্যাস। কিছু জিজ্ঞেস করতে চাইলেই তারা বাল পাকনামি করে, নিজে রিলেশন করে কি না বুঝে। কি জিজ্ঞেস করব সেটা নিজেও জানে না তবুও। না, আমি। তাহলে করুন জিজ্ঞেস। ঝুমু। আপনি চামচ দিয়ে তুলে তুলে কফি খাচ্ছেন কেন? আমি। এই ব্যাপার, আসলে আমার ছোট থাকতে কফি খেতে গিয়ে জিহ্বা পুড়ে যায়। তাই আমি চামচ দিয়েই কফি খাই সব সময়ই। ঝুমু। ওহহ। আমি। শুনুন। ঝুমু। বলুন। আমি। তখন ঝুমু তার কাঁধের ছোট ব্যাগটা তার কোলে রেখে ব্যাগটার চেইন খুলে একটা কার্ড আমার হাতে ধরিয়ে দিয়ে বলল, আমার বড় ভাইয়া আপনাকে তার অফিসে দেখা করতে বলেছেন। এই নিন ভিজিটিং কার্ড। ঝুমু। আমি ভিজিটিং কার্ডটা হাতে নিয়ে বললাম, ধন্যবাদ আপনাকে অসংখ্য। আমি। ওকে, ঠিক আছে। ঝুমু আবার ব্যাগটা কাঁধে তুলে, আমরা কি বন্ধু হতে পারি? আমি। আমার এমন কথায় ঝুমু মেয়েটি আমার দিকে কেমন দৃষ্টি করে তাকিয়ে আছে তা আমিই বুঝতে পারলাম না। কি হলো বলুন? আমি। বন্ধুর সম্পর্কটা কখনো বলে কয় হয় না, বরং আপনা আপনি থেকেই হয়ে যায়। ঝুমু। তার মানে হতে পারি না? আমি। বললাম তো, এভাবে বলে হয় না বন্ধুর সম্পর্ক। ঝুমু। তারপর আমি আর কথা বাড়ালাম না। কফিটা শেষ করে বসে রইলাম এই আশায়, ঝুমুর কফি খাওয়াটা দেখছিলাম। তারও খাওয়া শেষ হল। কফির বিলটা টেবিলের উপর রেখে দিয়ে উঠে পড়ল ঝুমু, তাই আমিও উঠে পড়লাম। তারপর দুজনে গাড়িতে গিয়ে বসলাম। ড্রাইভার আঙ্কেল গাড়িটা ছেড়ে দিল। আমি গাড়ির ভেতরে গিয়েও কোনো কথা বলছি না, শুধুই চুপচাপ বসে আছি। তাই ঝুমু মেয়েটি বলল, আচ্ছা বন্ধু হতে পারেন। ঝুমু। আমি ঝুমুর দিকে তাকিয়ে এবার একটু হাসি দিলাম। ড্রাইভার আঙ্কেল গাড়িটা চালিয়ে 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 একটা কলেজের সামনে নিয়ে এলো। তখন ঝুমু তাকে থামাতে বলল গাড়িটা। ড্রাইভারও থামিয়ে দিল। তারপর ঝুমু নেমে গেল। আমিও নেমে গেলাম। নেমেই ঝুমুর দিকে প্রশ্ন ছুড়ে দিলাম, এখানে কোনো আসলাম আমরা? আমি। কারণ এটা আমার কলেজ। ঝুমু। আমি ভালো করে লক্ষ্য করলাম কলেজটাকে। কলেজটা সাধারণত অনেক জায়গা নিয়ে অবস্থিত। 4 তলা কলেজ। আর এখন কলেজের মাঠের কাছাকাছি রাস্তায় আমরা দাঁড়িয়ে আছি। আর কলেজের সাথেই একটা মসজিদ। অনেক সুন্দর একটা মসজিদ। দেখলেই চোখ জুড়িয়ে যায়। তখন আমি ঝুমুর সামনাসামনি হয়ে বললাম, অসম্ভব ধন্যবাদ আপনাকে আমাকে এমন একটা জায়গায় নিয়ে আসার জন্য। আমি। ওই, এখন আমরা বন্ধু, তো আমাদের মাঝে এখন আর আপনি সাপানি চলবে না। ঝুমু।
তাহলে আমি আপনাকে তুমি করে বলি। আমি, ঠিক আছে, তা আপনার জায়গাটা খুব পছন্দ হয়েছে বুঝি? ঝুমু, খুব, তবে তুমি আমায় আপনি বলে ডাকতে না বলে নিকেই আপনি করে বলছেন। আমি, হ্যাঁ, আমি তুমি বলতে পারবো না, তাই আপনি করেই বলবো। ঝুমু, আচ্ছা, আর কি করারই বা। আমি, তারপর আবারও দুজনে গাড়িতে চেপে বসলাম। ড্রাইভার আঙ্কেল একটা রেস্টুরেন্টে নিয়ে এলেন, তারপর রেস্টুরেন্ট থেকে নাস্তা সেরে ঝুমুর গাড়িতে করে উর্বশী আপুর বাসায় চলে আসি এবং আমি আমার থাকার রুমে চলে এলাম। রুমে এসে হাতের ঘড়িটা ড্রেসিং টেবিলের উপর রাখলাম। তারপর চোখ গেল বিছানার উপর। দেখতে পেলাম সেখানে একটা শপিং ব্যাগ। তাই বিছানার উপর থেকে সেটি হাতে নিলাম এবং সেটি শপিং ব্যাগ থেকে বের করলাম। শপিং ব্যাগ থেকে বের করার পর দেখতে পাই একটা 7 ফুটের মতো গিফট। গিফটের প্যাকেটটা খুলে দিলাম আর তাতে দেখতে পাই একটা মোবাইল। আশ্চর্য হলাম এক অদ্ভুত কাণ্ড দেখে। জীবনেও এমন কোনো কিছু দেখিনি, আর সেটি হল মোবাইলটা আছে, সেটি দেখতে পাচ্ছি পরিষ্কার, কোনো খাপটাপ নেই। আপনারাও আশ্চর্য হলেন বোধহয়, তাই তো নাকি? এমন অদ্ভুত কথা আমি বললে তো আশ্চর্য হওয়া ছাড়া কোনো উপায় নেই। মোবাইলটা রাখার বক্সটা কোনো কাগজ বা কার্টুনের, আবার লোহারও নয়, বক্সটা হলো কাচের। কাচের গ্লাস না খুলেই বাইরে থেকে দেখা যাচ্ছে মোবাইল সহ হেডফোন, ইয়ারফোন, চার্জার, ব্লুটুথ, এই সকল জিনিসপত্র। আপনারা ভাবছেন আমি স্বপ্ন দেখছি। আরে ভাই, আমিও তখন ভাবছিলাম আমি স্বপ্ন দেখছি, কিন্তু আসলে তা নয়, এটাই বাস্তব। গল্পে আসি। আমি খুঁজতে লাগলাম মোবাইলটা বের করব কিভাবে, অপরদিকে উল্টাতেই দেখতে পেলাম ছোট্ট একটা তালা, তাও পাসওয়ার্ডের। দেখেই হাসি আসলো আমার, তাই হাসতে লাগলাম আর আনমনে বলতে লাগলাম, এটা মোবাইল নাকি অন্য কিছু? অনেক অনেক দামি মোবাইল হলে যা হয় আর কি। পাসওয়ার্ড চাচ্ছে, তাই আশেপাশে দেখতে লাগলাম কিছু আছে কি না। তাই পেকিং করার প্যাকেটটাও দেখতে লাগলাম। তখন দেখতে পেলাম একটা ছোট্ট কাগজে লেখা আছে, তুমি যেটা খুঁজছ সেটি দরজার পিছনে আছে। লেখাটি দেখে আমি রুমের দরজার পিছনের দিকটায় দেখতে লাগলাম। দরজাটায় আসলেই লেখা আছে। সেখানে আবারও আগের ন্যায় লেখা আছে। এখানে নয়, মেইন দরজায়। কেমন বোকা তুমি! হ্যাঁ, লেখাটা দেখে নিজের কাছেই নিজে বোকা মনে করতে লাগলাম। তারপরও মেইন দরজায় এসে দেখি বোকা হলই পাসওয়ার্ড, হি হি হি। লেখাটি দেখে মাথার চুল চুলকাতে চুলকাতে রুমে চলে আসলাম এবং এটি পাসওয়ার্ড যেখানে চাচ্ছে সেখানে টাইপ করে দিয়ে দিলাম। আর সাথে সাথেই কাচের গ্লাসটা ফাঁকা হয়ে গেল। আর তখনই উর্বশী আপুর কথা মনে হল। তাই আমি উর্বশী আপুর নিকট নিয়ে যেতে লাগলাম কাচের ফাঁপটা নিয়ে। আমি আপুর দরকার বাইরে এসে করা নাড়লাম, তখন উর্বশী আপু রুমটা খুলে আমাকে একবার চোখ দিয়ে পরিদর্শন করে ভিতরে চলে গেল। তিনি ভিতরে গিয়ে বিছানার উপর বসল এবং আমাকে বলল, ভিতরে আসেন। উর্বশী, আমিও ভিতরে চলে এলাম। এটা মনে হয় আপনার জন্য। আমি, তখন আপু একটা অট্ট হাসি দিয়ে বলতে লাগল, আসলেই তুমি একজন বোকা। সে যাই হোক, এটা তোমারই জন্য আমার তরফ থেকে জবের জন্য উপহার। উর্বশী, তুমি কেমন করে জানলে আমার জব হয়েছে? আমি, ঝুমু আমাকে সব বলে দিয়েছে। কি, ঝুমুকে পছন্দ করো তাই তো নাকি? উর্বশী, না আপু। আমি, এদিকে এসো। উর্বশী, কি আপু,
আমি বললাম, আমার কাছাকাছি আসো উর্বশী। আমি তার কাছাকাছি চলে গেলাম। তখন তিনি বলল, আমার পাশে বসো উর্বশী। কিন্তু আমি আমি যা বলছি তাই করো উর্বশী। আমি তার কাছাকাছি বসে পড়লাম বিছানার উপর। তখন তিনি, তুমি আমার ছোট ভাই, এবার বলো, ঝুমুকে কি তুমি পছন্দ করো? উর্বশী, আমি সত্যিটা বলবো, তবে আমি। তবে কি? উর্বশী, একটা কথা দিতে হবে আমায়। আমি যা বলবো তা ঝুমু বা কাউকে বলা যাবে না। এই কথাটা দিতে পারবেন তো নাকি? আমি, ঠিক আছে, কথা দিলাম, এবার বলো। উর্বশী, হুম, আপু। প্রথম দেখাতেই আমি তাকে ভালোবেসে ফেলেছি। আমি চাই ঝুমু যেদিন আমার ভালোবাসা বুঝবে, সেদিন আমিও তাকে আমার ভালোবাসার কথাটা তাকে বলবো। বা তারও আগে, অনেক পছন্দ করি আপনার বান্ধবী। আমি বলে ফেলো, দেখব মেনে নিবে। উর্বশী, কদিন যাক, আমি হয়তো বা বলে দিতে পারি। আর আপু, আপনি কিন্তু কথা দিছেন, কথা রাইখেন। আমি, ওকে, আর জবের জন্য অল দি বেস্ট। উর্বশী, থ্যাংকু আপু। আমি তারপর বিছানার উপর থেকে উঠে নিজের রুমে এসে মোবাইলটা চার্জে লাগিয়ে দিলাম। পরে রাতের খাবার খেয়ে নিজের রুমে এসে শুয়ে পড়লাম। সকাল বেলাতে ঘুম ভাঙলে রেডি হয়ে মোবাইলটা পকেটে রেখে নাস্তা করে আন্টির কাছে গেলাম। আন্টি তখন দুতলার বারান্দায় বসে বসে পেপারের পাতা উল্টাচ্ছিল। আমি গিয়ে তার পাশে দাঁড়ালাম। আর আন্টিও আমায় দেখতে পেয়ে বলল, কি হে যুবক, কিছু বলবা? আন্টি, আজকে আমার জবের প্রথম দিন, দোয়া করবেন। আমি দোয়া করি, অনেক হ্যাপি হও জবটাতে। ইনশাআল্লাহ। আন্টি, তখন আমি সামনের দিকে এগিয়ে তার পায়ে সালাম করলাম, আর তিনি এমন দশা দেখে পেপারটা পাশের সিটে রেখে দাঁড়িয়ে আমাকে উঠালো পায়ের কাছ থেকে। আর বলল, কি করছো আন্টি? আমি জানি আপনার অনেক কষ্ট, আমার মতো। আমি তখন তিনি আমাকে বুকে টেনে নিয়ে বললেন, জীবনে অনেক বড় কিছু হও বাবা। আন্টি, তারপর আন্টিকে রেখে বেরিয়ে পড়লাম ঝুমুর বড় ভাইয়া জহিরের অফিসে, তার সাথে দেখা করতে, এবং ভিজিটিং কার্ডের ঠিকানা অনুযায়ী পৌঁছেও গেলাম সেখানে। অফিসের দারোয়ান গেট দিয়ে ঢুকতে বাধা দিল। আমি ভিজিটিং কার্ডটা পকেট থেকে বের করে দেখাই, তিনি স্যালুট করেন, আর আমার তখন কেমন যেন ভয় লাগল। সে যাই হোক না কেন, অফিস ভবনের সামনে এসে পড়লাম। দেখতে পেলাম দুতলা ভবন অফিসের। তাই আমি ভিতরে ঢুকে পড়লাম। নিচে একজনকে জিজ্ঞেস করে জানতে পারলাম, উপরে জহিরের অফিস। তাই আমি সিঁড়ি বেয়ে দুতলায় চলে এলাম। এসেও একটা ঝামেলার মধ্যে ঢুকে পড়লাম, দেখতে পেলাম দরজার জায়গায় কাচের গ্লাস। আর দেখতে পেলাম, অফিসের স্টপেরা অফিস থেকে দেওয়া অ্যাক্সিস কার্ড ব্যবহার করে ভিতরে ঢুকছে। কিন্তু আমার কাছে ওরকম কোনো কার্ড নাই। আর আমি তখনই খেয়াল করলাম, ঝুমু মেয়েটি অফিসের ভিতরের কাচের গ্লাসের পাশে বসে থাকা একটা মেয়ের সাথে কথা বলছে। আমি হাত উঁচু করলাম, ঝুমু সেটি দেখেও না দেখার ভান করল, এবং তারপরেই ঝুমু সহ সেই মেয়েটি আসল এবং অন্য আরেকটা দরজা দিয়ে আমাকে ভিতরে নিয়ে এলো। ঝুমু আমাকে তার ভাইয়ার কেবিনে পাঠিয়ে দিল। আমি রুমে ঢুকেই, আসসালামু আলাইকুম স্যার। আমি, ওয়ালাইকুমুস সালাম। তিনি অবাক হয়ে তারপর বললেন, বসুন মিস্টার। স্যার। আমিও বসে পড়লাম।
শুনুন মিস্টার, আপনি তো নতুন, তাই আওবার সাথে সিনিয়র কলিগ দিচ্ছি, যাতে সে আপনাকে সবকিছু বুঝিয়ে দেয় এবং পরবর্তী সময়ে আপনি একাই যাতে করে সবকিছু বুঝে নিতে পারেন। স্যার। ওকে স্যার। আমি। আর তখন তিনি একটা বেলে টাপ দিল আর অফিসের পিয়ন এসে বলল, জি স্যার। পিয়ন, তন্ময়কে ডেকে পাঠাও তো আমার কেবিনে। স্যার। আচ্ছা স্যার। বলেই পিয়ন একবার আমার দিকে তাকিয়ে চলে গেল। তার কিছুটা সময় পর তন্ময় স্যারপর কেবিনের দরজাটার সামনে এসে বলল, স্যার আমায় ডাকছেন। তন্ময়। হ্যাঁ, এসো তন্ময়, বসো। স্যার। তন্ময় লোকটি আমার পাশের চেয়ারে বসল এবং স্যার বলতে লাগল, তন্ময়, উনাকে তোমার নতুন প্রজেক্টে নিয়ে নাও, যাতে করে অল্প হলেও ধারণা জন্মে। স্যার। ঠিক আছে স্যার। তন্ময়। ওকে, এবার তন্ময়ের সাথে গিয়ে সবার সাথে পরিচয় হয়ে নিন গিয়ে। স্যার। স্যারের কথায় আমরা তার রুম থেকে বেরিয়ে পড়লাম এবং দেখতে পেলাম ঝুমু বাইরের সিটে বসে আছে, আমাকে দেখে বলল, কি বললে ভাইয়া আপনাকে? ঝুমু। জয়েন করে কাজ দিয়ে দিল। আমি। গ্রোথ। ঝুমু। তারপর ঝুমুকেও সাথে করে সবার সাথে পরিচয় হয়ে নিলাম। এভাবেই কয়েক মাস কেটে গেলে উর্বশী আপুদের বাসা থেকে অফিস, দুটোর মাঝেই শুধু আবদ্ধ তা কিন্তু একেবারে নই। মাঝে মধ্যে ঝুমুকে নিয়েও ঘুরতে যাওয়া চলেই। আজকে অফিস নেই, তাই ভাবলাম আজকে ঝুমুকে আমার ভালোবাসার কথাটা বলে দিব। আমার যেই ভাবা ঠিক সেই কাজ। ঝুমুকে আসতে বললাম একটা জায়গায়। ঝুমু আগেই চলে এলো, আর আমিও চলে এলাম। আমি আগে বললাম, শীত করতাছে অনেক, তাই না? আমি। না তো। ঝুমু। তাহলে গরম লাগতাছে। আমি। না। ঝুমু। তাহলে কি লাগতাছে? আমি। ওই যে নাতিস্থল্য। আপনি কি যেন বলবেন? ঝুমু। আমি। আমি। হ্যাঁ, আপনি। ঝুমু। আকাশটা অনেক পরিষ্কার তাই না? আমি। আপনি কি এটাই বলতে চাইছেন? ঝুমু। না। আমি। তাহলে কি বলবেন সেটা বলুন, তাড়াতাড়ি বাসায় যেতে হবে। ঝুমু। কালকে বলি? আমি। না, যা বলার আজকেই বলতে হবে আপনার। ঝুমু। কি যেন বলমু আমি? আমি। কি বলবেন সেটা তো একমাত্র আপনিই জানেন। ঝুমু। আমি তখন মনে সাহস সঞ্চয় করে। আমি। 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 হ্যাঁ আপনি, তারপর কি? নিশ্চয়ই ভালোবাসেন? ঝুমু। হ্যাঁ। না। না। আমি। কোনোটা ভাবব, প্রথমটা নাকি শেষের দুটি? ঝুমু। ফার্স্টটাই। আমি একটু ভেবে। আমি এখন চলে গেলাম, তখন ঝুমু আমার হাতটা টান দিয়ে বলল, নিজের মনের কথাটা তো এতটা সময় নিয়ে বললা, তাও আমার সাহায্য নিয়ে। আমি ছেলে হলে দেখতা কিভাবে প্রপোজ করতাম। ঝুমু। পরে কথা হবে, এখন কেমন যেন ভয় ভয় পাচ্ছে। আমি ঝুমুর থেকে হাতটা ছাড়িয়ে নিয়ে আমি চলে যেতে লাগলে ঝুমু বলে উঠল, ওই, নিজের মনের কথাটা শুনাইয়া দিলয়া, কিন্তু আমার উত্তর কি তা নিজেই চলে যাচ্ছ যে? শুনে তো যাও আমার উত্তরটা। ঝুমু। ঠিক আছে, তোমার উত্তর বলো, নিশ্চয়ই হ্যাঁ হবে। আমি। অবশ্যই না হবে। ঝুমু। কিন্তু কেন? আমি। কারণ আপনি লেট। ঝুমু। লেট মানে? আমি।
গতকালকে আমাদের কলেজের একজন ছেলে আমাকে প্রপোজ করছে, আমিও তার প্রপোজালে হ্যাঁ বলে দিছি, এখন আমার কিছু করার নাই সূর্য। ঝুমু। আমার চোখের কালো মণির উপরে পানিতে টলমল করছে, কিন্তু চোখ থেকে অশ্রু ঝাড়াচ্ছি না। ঠিক সেইভাবেই ঝুমুকে বললাম, আচ্ছা তাকে নিয়ে ভালো থেকো, আর আমাকে একটু হলেও মনে রেখো। আমি পিছন ফিরে চলে যেতে লাগলে ঝুমু আমাকে আমারও পিছন থেকে হাত টান দেয়, তবুও আমি হাতটা ছাড়িয়ে এক হাত চোখের টলমল পানিটা মুছে হাঁটা দিলাম। উর্বশী আপুদের বাসায় এসে রুমে এসে বসে রইলাম বিছানার উপর জড়োসড়ো হয়ে, আর চোখের পানিগুলো মুছতে লাগলাম। আজ ছেলে বলে আওয়াজ করে কান্না করতে পারি না, মেয়ে হলে অবশ্যই আওয়াজ করে কান্না করতাম, আর সেটা হকি বা বাথরুমের ঝর্ণার পানিতে। কাঁদতে কাঁদতে একটা সময় চোখের পানিও ফুরিয়ে গেল। তখনই দেখতে পেলাম রুমের জানালাটা দিয়ে একটা ছোট্ট পাখি চড়ুই ঢুকে পড়ে, আর তখন রুমের সিলিং ফ্যানটা চলছিল। এসি আছে, তবে আজকে দুঃখের জন্য আর চালাইনি। সে যাই হোক, পাখিটাকে দেখতে পেলাম ঠিক ফ্যানের বাতাসের দিকেই চলে গেল, আর কেমন করে যেন উপরেও উঠে পড়ল, কিন্তু পাখিটা আর নিচে নামতে পারছে না। কতক্ষণ চেয়ে থাকলাম, হয়তো নেমে পড়বে, কিন্তু নামতে চেয়েও পারছে না, এই ভয় যে যদি ফ্যানের পাখার ব্লেডের মতো আঘাত লাগে তাহলে তো দফা রফা হয়ে যাবে। আর আমারও একই চিন্তা হলো, তাই আমি বিছানার উপর জড়োসড়ো হয়ে বসে থাকা থেকে উঠে গিয়ে ফ্যানের সুইচটা অফ করে দিই। ফ্যানের পাখাগুলো একেবারেই থেমে গেলে, আর তখন সে নেমে আমার কাছাকাছি চলে আসে, আর আমাকে সামনে থেকেই দেখে জানালাটা দিয়ে টুকুট করে বেরিয়ে পড়ে। তাই দেখে আমার মনটা কেমন হালকা ভালো লাগল, আর তখন সেই মুহূর্তে চোখে প্রচুর ঘুম চলে আসে। তাই আমি এসিটা চালিয়ে শুয়ে পড়ি বিছানার চাদরটা টেনে। দুপুরসহ আর সন্ধ্যা পেরিয়ে গেল, কিন্তু ঘুম আর ভাঙল না। আর তখনই ভূমিকম্পের ন্যায় উদ্দাম হল এক প্রকার, চোখ খুলে বালিশের নিচে হাত দিতেই অনুভব করলাম ভূমিকম্পের ন্যায় মোবাইলটা বেজে উঠছে। কারণ তখন বালিশের নিচে মোবাইলটা সাইলেন্ট অবস্থায় ছিল। আপনারাও এটা করতে পারেন, বালিশের নিচে মোবাইলটা সাইলেন্ট করে রেখে ঘুমাবেন, দেখবেন ভূমিকম্পর ন্যায় মোবাইলটা বাজবে। বালিশের নিচে থেকে মোবাইলটা বের করে স্ক্রিনে দেখতে পাই ঝুমু কল দিয়েছে। আমি কলটা রিসিভ না করে মোবাইলটাই অফ করে দিলাম। আবারও ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু ঘুম আর আসলো না। তাই গড়াগড়িই করতে লাগলাম, কিন্তু গড়াগড়িটাও বেশিক্ষণ টিকাতে রাখতে পারলাম না। উর্বশী আপু এসে দরজায় নক করল। সূর্য, দরজাটা খুলো। উর্বশী আপুর এমনভাবে দরজায় নক করাই আমি বিছানায় শোয়া থেকে উঠে দরজাটা খুলে দিলাম। দরজাটা খোলার সাথে সাথেই উনি আমাকে ভালোমতো দেখতে লাগল, আর তখন উনি কাকে যেন বলতে লাগলেন, সূর্য ঠিক আছে, কোনো চিন্তা করিস না তো তুই। তবে চোখগুলো ফোলা ফোলা লাগছে, কান্না করছে হয়তো বেচারাটা। উর্বশী আপুর এমন কথায় আমি অল্প অল্প বুঝতে পারলাম আপু কার সাথে কথা বলছেন। আর তখনই উর্বশী আপু আমাকে তার ফোনটা ধরিয়ে দিয়ে বলল, নাও কথা বলো, তোমার সাথে কথা বলার জন্য মরিয়া হয়ে উঠেছে। উর্বশী কে ফোনে? আমি। কে আবার? ঝুমু ছাড়া কি অন্য কেউ হতে পারে নাকি? উর্বশী ধরুন আপু, আমি তার সাথে কথা বলবো না। আমি তোমার আপু হয়ে কথা বলতে বলছি, সো বলো তার সাথে কথা। উর্বশী কিন্তু তুমি সব সময় কিন্তু করো কেন? আমি যা বলছি আগে সেটা করো। উর্বশী
কি আর করার, ফোনটা কানের কাছে নিয়ে। হ্যালো, কি বলবা তাড়াতাড়ি বলো। আমি। তুমি ঠিক আছো তো? ঝুমু। হ্যাঁ, ঠিক আছি, কি বলবা সেটা বলো। আমি। তুমি আমার ফোনটা রিসিভ না করেই মোবাইলটা অফ করে রাখছো কেন? আর কান্নাই বা করছো কেন? ঝুমু। সেটা আমার ব্যাপার, আমি তোমায় কেন বলতে যাব আর রাখছি? আমি। ওই শোনো। ঝুমু। কি আবার? আমি। কালকে দেখা করতে পারবা? ঝুমু। না, যা বলার এখনই বলো। আমি। ভালোবাসি তোমায়। ঝুমু। কি? আমি। কানে কি তোমার প্রবলেম আছে? ঝুমু। না, তবে তুমি একসাথে কয়জনকে ভালোবাসবা শুনি? আমি। কয়জন মানে? ঝুমু। তুমি যে বললা দেখা করার সময় তোমাকে কে যেন প্রপোজ করছে, আর তুমিও হ্যাঁ বলে দিছ। এখন তার কি হবে? আমি। আসলেই উর্বশী টিকি বলে, তুমি বোকা, আসলেই তুমি বোকা, মজাটাকেও সিরিয়াসলি নিছ। ঝুমু। মিথ্যা হলে বলে দিলই তো পারতে, শুধু শুধু আমাকে এরকমভাবে কষ্ট দেওয়ার কোনো ওয়ে দেখছি না আমি। আমি। জানানোর জন্যই তো ফোন দিছিলাম তোমার মোবাইলে, আর আমি যার সারা জীবনের সঙ্গী হব, তাকে একটু বাজিয়ে দেখতে হবে না নাকি? ঝুমু। তাই বলে কষ্ট দিবা? আমি। 100 বার দিব, 1000 বার দিব, আর কালকে অফিস শেষ করে আমাদের বাসায় চলে এসো, ভাইয়ার সাথে কথা বলতে হবে। ঝুমু। ভাইয়ার সাথে কয়েকদিন পরে কথা বললে হয় না? আমি। হ্যাঁ, প্রেম করে, আকাম কুকাম করে, বাচ্চা পেটে রাখতে আমি পারবো না, বিকুয়েজ আমি ভাইয়াকেও ম্যানেজ করে নিয়েছি, শুধু কথাবার্তা বলবা ভাইয়ার সাথে, ওকে এখন রাখছি, আর কান্না একদম করবা না বলে দিলাম। ঝুমু। ঠিক আছে। আমি। পরে ফোনটা ঝুমু কেটে দিল। আমি দেখতে পেলাম উর্বশী আপু ততক্ষণে বিছানার উপর বসে আছে। আমি এগিয়ে গিয়ে তার মোবাইলটা তার দিকে এগিয়ে দিলাম। আপুও ফোনটা নিয়ে নিল। আর বলতে লাগল, বাহ, এতক্ষণ কথা বললা, আর নিজের ভালোবাটা কথা মতো নিজের করে নিলা। উর্বশী। আমি মাথা নাড়লাম। তারপর আপু উঠে চলে গেল রুম থেকে বেরিয়ে। রাতে খাবার টেবিলে খাবার খেলাম সবাই মিলে। খাবার খেয়ে নিজের রুমে এসে ঝুমুকে ফোন করলাম। আর অনেক সময় নিয়ে কথা বলে ঘুমিয়ে পড়লাম। আমি ঘুমাচ্ছি। আপনাদের তো একটা কথা বলিনি একেবারেই। আর রোমান্টিকার কারণে মনেও ছিল না। নীলের বড় ভাইয়ের বিয়ের ব্যাপারটা না আমার একেবারেই মাথায় ছিল না, আমার সাথে ঝুমুর আগে বন্ধুর মতো সম্পর্ক হলে, তার কয়েকদিন পরেই নীলের ভাইয়ের বিয়ে হয়েছে। নীলের ভাইয়ের বিয়েতে উর্বশী আপু আমাকে নিয়ে যায় তার সাথে। আর ঝুমুকে ও তার ভাইকেও আসতে বলেছিল নীলের ফ্যামিলিরা। তাদের কার্ড দিয়ে নিমন্ত্রণ করেছিল। আর নিমন্ত্রণ করবেই বা না কেন? নীলের বড় ভাই ও আমার স্যার যে ক্লাসমেট ছিল। আর আমার স্যারের নাম ডাকও অল্প ছিল শহরে। সে যাই হোক, ঝুমু হলুদের সাথে ম্যাচিং কার লাল রঙের শাড়ি পরে আসছিল। দেখতেই চোখ ঝপসে যাবে এরকম। সেদিনটা অনেক এনজয় এবং বিনজয় করেছিলাম। বিনজয় করেছিলাম কেন বললাম, সেটা সামনে এগুলেই বুঝতে পারবেন। আমাকে উর্বশী আপু বসিয়ে রেখে চলে গেল। ঝুমু যখন ড্যান্স করেছিল সেদিন, আমি অপলক তার দিকেই তাকিয়েছিলাম পাশে থাকা সোফায় বসে। ঝুমু যে একা ড্যান্স করছে তা একেবারে নয়, ঝুমুর সাথে আরও মেয়ে নাচছে। আর বক্সে বাজছে এই গানটা, মশকল মে হেজিনা, টিউন দিল্লাজিনা হোজ পাগল দে খোপে আহাসেনা, কুসু কুসু সং। সংক্ষেপে বললাম, কারণ গল্পের মধ্যে গান এলো না।
আপনাদের বলে রাখি, যে মেয়ে ড্যান্স করতে পারে তার সাথে বাসর করা সবচেয়ে আরামদায়ক। জাস্ট ফ্যান করলাম। সিরিয়াস নিয়েন না কথাটা। আমি তো ঝুমুর ড্যান্স দেখে তো আরো ফিদা হয়ে গেছিলাম। ওই, আমি তো ঝুমুর প্রতি আগেই ফুটবল না না ফিদা ছিলাম, আর এখন তো আরো ডবল ফিদা হয়ে গেলাম। সেটা তো বড় কথা না, বড় কথা হলো আমি ঝুমুর ড্যান্সটা অনেক এনজয় করছিলাম। তখনই একটা ছেলে আমার পাশে বসে ঘাড়ে হাত দিয়ে বলে, মামা মেয়েটা অনেক জোস, আর দেখ মেয়েটার কোমরের কাছের শাড়িটা নাচার সাথে সাথেও উড়ছে। ছেলেটার এমন কথায় আর মুখে গন্ধ থাকায় আমি বুঝে গেলাম ছেলেটি ড্রিঙ্কস করেছে, আর পুরাই মাতাল না হলেও অল্প হয়েছে। তাই আমি তার ড্রিঙ্কস করে নেশা করানো উড়ানোর জন্য মনে মনে বলতে লাগলাম, দাঁড়া শয়তান, আমি যাকে পছন্দ করি তার দিকে কুনজরে তাকাস। তোর ব্যবস্থা এক্ষুনি করছি। বলেই আমি ঝুমুর ড্যান্স করার কাছে গেলাম আর থামিয়ে দিলাম ঝুমুর ড্যান্স। ঝুমু হাত ও চোখের আইভ্রু নাচিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে সূর্য আপনার? ঝুমু, আমার কিছু হয়নি, তবে তোমার হবে। আমি, মানে? ঝুমু, মানেটা হলো তোমার নাভির উপরের কাপড়টা সরে গেছে। আমি, ছি সূর্য ছি, আমি তোমায় ভালো বন্ধু মনে করতাম, আর তুমি কিনা আমার শরীরের দিকে নজর দিছ। ঝুমু তার শাড়িটা নাভির কাছে দিয়ে, তুমি যেটা ভাবছ সেটা না, ওই দেখো ও ছেলেটা তোমাকে নিয়ে আমার কাছে বাজে কথা বলছে এ নিয়ে, তাই আমি এসে তোমাকে বললাম। আমি সরি, আর ধন্যবাদ তোমায়। ঝুমু বলেই সেই ছেলেটির কাছে গিয়ে বলল, আমার কোমরটা অনেক জোস তাই না? ঝুমু, হু হু। ছেলেটা তখন ঝুমু ছেলেটির কান বরাবর একটা থাপ্পড় লাগিয়ে দিয়ে বলল, আর থাপ্পড়টাও কি জোস। ঝুমু, ছেলেটি কিছু শুনতে পেল না, কারণ তার কান এখন ঝিরঝির করছে টিভির মতন। আর এই বিষয়টাতে চোখ পড়ল আমার স্যার আর ঝুমুর বড় ভাই জহিরের। তার কিছুটা সময় পর অনেক বড় পাঙ্গা হয়ে গেল নীলের সাথে জহিরের, কারণ ওই ছেলেটা নীলেরই বন্ধু ছিল। আমার কোমরটা অনেক জোস তাই না? ঝুমু, হু হু। ছেলেটা তখন ঝুমু ছেলেটির কান বরাবর একটা থাপ্পড় লাগিয়ে দিয়ে বলল, আর থাপ্পড়টাও কি জোস। ঝুমু, ছেলেটি কিছু শুনতে পেল না, কারণ তার কান এখন ঝিরঝির করছে টিভির মতন। আর এই বিষয়টাতে চোখ পড়ল আমার স্যার আর ঝুমুর বড় ভাই জহিরের। তার কিছুটা সময় পর অনেক বড় পাঙ্গা হয়ে গেল নীলের সাথে জহিরের, কারণ ওই ছেলেটা নীলেরই বন্ধু ছিল। সে আগেকার কথা বাদ দেওয়াই ব্যাপার। বর্তমানে চলে আসি কেমন। সকালে ঘুম ভাঙল পাখিদের কিচিরমিচির শব্দে। যেন স্বপ্নের শহর, সকালে পাখিদের কিচিরমিচির শব্দ, আবার জানালাটার নিচে হলুদে সরিষা ফুলের ক্ষেত। আহা, কতই না ভালো লাগার মতো একটি বাড়ি। তারপর আমার আব্বু আম্মু ও আপুকে বড্ড বেশি মিস করি সব সময়ে। বিছানাটা ছেড়ে দিয়ে বাথরুমে গিয়ে একটা শাওয়ার নিয়ে বের হলাম, কারণ অফিস থেকে আবার ঝুমুদের বাসায়ও যেতে হবে। তাই শাওয়ারটা শেষ করে অফিসের জন্য রেডি হয়ে নিলাম। রেডি হয়ে নাস্তার টেবিলে আমি আর উর্বশী আপু দুজনে নাস্তা করে নিলাম। নাস্তা করে আমি চললাম অফিসে, আর আপু চলে গেল কলেজে। অফিসে গিয়ে দৈনন্দিন এর মতো কাজ করে আছরের দিকে ঝুমুদের বাসায় চলে গেলাম। ঝুমুর ভাই স্যার অফিস থেকে দুপুরেই চলে এসেছিল। আমি ঝুমুদের বাসার ভিতরে চলে এলাম।
দারোয়ানকে জহির আগেই বলে রেখেছিল আমি আসব, তাই কোনো বাধা দেননি তিনি। আমি বাসাটার ভিতরে এলাম। দেখতে পেলাম জহির স্যার বসে বসে মোবাইলে কথা বলছে। আমাকে দেখতে পেয়ে হাতের ইশারায় বসতে বললেন সোফায়, আর আমিও বসে পড়লাম। তখন স্যার মোবাইলে বলল, তোমায় আমি পরে ফোন করব, এখন একটা জরুরি মিটিং আছে। আমি কিছুটা আন্দাজ করতে পারলাম, হয়তো ওপাশের লোকটি তার গার্লফ্রেন্ড, এমনই মনে হল। স্যার ফোনটা কেটে দিয়ে ভালো করে নড়ে চড়ে বসলেন এবং আমায় বলতে লাগলেন, টি না কফি? স্যার, টি হলেই হবে স্যার। আমি স্যার বলার প্রয়োজন নেই বাসায়। ঝুমুর ভাই। তখন জহির স্যার বললেন, আব্দুল, ওই আব্দুল। স্যার। একটা আমার মতো সমবয়সী ছেলে এসে বলল, কি স্যার? আব্দুল, একটা কি আরেকটা কফি নিয়ে আয়। ঝুমুর ভাই। আচ্ছা স্যার, বলেই ছেলেটি চলে গেল। ঝুমুর ভাই আমাকে টুকটাক জিজ্ঞেস করছেন, কই থাকি, এসব আর কি। এর মধ্যে ঝুমুও এসে পড়ল আমাদের সামনে। এসেই আমার পাশে এসে বসে পড়ল। আমি ঝুমুর দিকে তাকিয়ে জহিরের দিকে তাকালাম, কিন্তু এতে কোনো রেকর্ড করেনি সে। আব্দুল ছেলেটি এসে আমাদের সামনে রাখল টি, কফি, আরও কিছু বিস্কুট ইত্যাদি। তখন ঝুমু কফির কাপটা নিয়ে চুমুক দিল। আমি তো হা হয়ে তাকিয়ে আছি ঝুমুর দিকে। তখন আব্দুল ছেলেটি বলল, স্যার, আমি কি আপনার জন্য আরেকটা কফি বানিয়ে আনব? আব্দুল, না, লাগবে না। ঝুমুর ভাই। আব্দুল ছেলেটি চলে গেল। তখন ঝুমু তার চুমুক দেওয়া কাপটা তার ভাইয়ের দিকে এগিয়ে দিয়ে বলল, সরি ভাইয়া, আমি বুঝতে পারিনি, চাইলে নিতে পারো। ঝুমু, না থাক, তোমরা কথা বলো, আমি চললাম। আর হ্যাঁ, ঝুমুকে আমি সব কিছু বুঝিয়ে দিয়েছি, তোমাকে সব বলে দিবে। বলেই ঝুমুর ভাই তার মোবাইলটা হাতে নিয়ে সেখান থেকে চলে গেল। আর আমি তখনও ঝুমুর দিকে তাকিয়েছিলাম। তখন ঝুমু আবারও কফিটা চুমুক দিয়ে বলল, ওই, তোমার টিটা ঠান্ডা হয়ে যাচ্ছে। ঝুমু। ঝুমুর এমন কথায় আমি ওর দিক থেকে চোখ সরিয়ে কফির কাপটার দিকে তাকালাম, আর কফির কাপটা ওর হাত থেকে নিয়ে নিলাম। সেটা দেখে তো ঝুমু এবার বেশ অবাক হল। আর আমি তখন বললাম, অবাক হওয়ার কিছু নেই, আমি টি খাবো না, আমি তো তোমার ঠোঁটের ছোঁয়া কাপটার কফিটা খাবো। বলেই চুমুক দিলাম কফিটার কাপে। একটু খানি খেয়ে বললাম, দারুণ তো। আমি। আর তখনই কফির কাপটা ঝুমু আমার হাত থেকে কেড়ে নিয়ে নিজে খেতে লাগল এবং পুরাইটাই শেষ করে ফেলল। আর আমি শুরু অপলক তার দিকেই তাকিয়ে আছি। ঝুমুর কফিটা শেষ হলে বলল, শুনেন মিস্টার, ভাইয়া বলেছে যে আমাদের দুজনের বিয়েটা তাড়াতাড়ি দিতে চায়। কারণ তারও তা বয়স হয়েছে, তারও বিয়ে করতে হবে। তার জন্য আমাদের বিয়ে পরশু দিন হবে, বুঝছ? ঝুমু আমার বুকে মাথাটা রেখে, সেটা না হয় বুঝলাম, তবে আমার সাথে মিশবার জন্য তোমার ভাইয়ার কফিটায় হাত দিয়েছিলা তাই তো? আমি। তুমি কেমনে বুঝলা? ঝুমু আমার দিকে তাকিয়ে, আমার লাইফ পার্টনারের মনে কি চলে তা একটু হলেও তো আন্দাজ করতে পারি আমি। তাই বুঝি? ঝুমু, একেবারেই তাই। আমি। তারপর কিছুটা সময় ঝুমুর সাথে প্রেম করে একটা ফ্ল্যাট দেখে চলে আসলাম উর্বশী আপুদের বাসায়,
এবং আপুর রুমে এসে দেখি আপু ল্যাপটপ নিয়ে কি যেন করছে। তাই আমি গিয়ে তার সামনে দাঁড়ালাম। তখন তিনি ল্যাপটপ থেকে নিজের চোখ সরিয়ে আমার দিকে তাকিয়ে বলল, কিছু বলবা সূর্য? উর্বশী: হুম আপু। আমি: কি বলবা একটু তাড়াতাড়ি বলো, কলেজের কিছু ডকুমেন্টস রেডি করতে হবে আমার। উর্বশী: আপু, আমার আর ঝুমুর বিয়ে ঠিক হয়ে গেছে। আমি: ওহহ, কংগ্রেস। ভালো তো। তা কবে বিয়ে? উর্বশী: পরশু বিয়ে, তাই আমি কালকে চলে যেতে চাই। আমি: কি হহ, কই চলে যাবা? উর্বশী আপু তার ল্যাপটপটা বন্ধ করে। আপু, আমি একটা ফ্ল্যাট দেখে আসছি, আমি চাইছি কালকে সেখানে উঠব গিয়ে। আমি: তুমি চলে যাবা না যাবা সেটার কিছু আমি জানি না। তুমি গিয়ে আমার আম্মুকে বলো, সে যদি তোমায় যেতে বলেন তো তুমি কালকে কেন আজকেই যেতে পারো। উর্বশী: তখন আমি উর্বশী আপুর রুম থেকে বেরিয়ে আন্টির রুমের সামনে চলে এলাম এবং দরজার সামনে এসে কাশি দিলাম। তখন তিনি মোবাইলে কি যেন করছিলেন, হয়তো ফানি ভিডিও দেখছিলেন তিনি। তাই তো তার মুখে হাসি। আমার কাশির শব্দে তিনি দরজার দিকে তাকিয়ে আমাকে দেখে বললেন, ভিতরে এসো বাবা। আন্টি। আন্টির কথায় আমি ভিতরে এলাম এবং তার পা বরাবর বসে বললাম, কিছু লাগবে আন্টি? আমি চাইছি আমি এখান থেকে চলে যাব, আর এটা তো আমার বাসা না, আপনারা তো এতে বিরক্ত হন। আমি: তখন আন্টি ভিডিও দেখা থামিয়ে দিয়ে মুখটা ভারী করে ফোনটা পাশে রেখে বলল, চলে যাই বা মানে? আমরা তো সবাই তোমাকে আপন করে নিয়েছি, বিরক্তবোধ কেউ করে না। তুমি আছো বলেই আমার ফ্যামিলিটা পরিপূর্ণ আছে। আন্টি: আমি জানি, কিন্তু আমার তো বিয়ে করতে হবে, আর আমার বউকে তো আর আপনাদের এখানে রাখতে পারবো না। আমি: 100 বার রাখতে পারবা। আমি তো তোমায় নিজের ছেলের মতোই দেখি, আর ওই দেখো দরজার পাশে উর্বশী দাঁড়িয়ে আছে, সে তোমায় নিজের ছোট ভাই ভাবে। আন্টি উর্বশী আপুকে দেখিয়ে। আমিও তখন দরজাটার দিকে তাকালাম, আর দেখতে পেলাম আপু দরজাটার সামনে দাঁড়িয়ে আছে, আর এটা দেখে আনমনেই চোখ দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। এই ভেবে যে আমি আমার একটা পরিবার হারিয়ে ফেলেও আরেকটা পরিবার খুঁজে পেয়েছি, আর সেটা উর্বশী আপুর জন্যই হয়েছে। তাই আমি সবসময় উর্বশী আপুকে ধন্যবাদ জানাব। তাদের এমন ভালোবাসা, আর আমাকে তাদেরই একজন মনে করে দ্বিধায় আর ফ্ল্যাটে উঠা হল না। পরের দিন অফিস থেকে 5 দিনের ছুটি নিয়ে নিই, আর তার পরের দিন দুই পরিবারের সঙ্গে আত্মীয়তা হয়ে পড়ে। আর আমার আর ঝুমুরেরও বিয়ে হয়ে যায়। ঝুমুরকে আমাদের বাসায় নিয়ে আসি। বাসর ঘরটা উর্বশী আপু নিজ হাতে সাজিয়েছেন। আপু আর আন্টিও অনেক খুশি। বাসর ঘরে ঢুকলাম বিসমিল্লাহ বলে। রুমে ঢুকে দেখতে পেলাম ঝুমু বউ সাজে বসে আছে বিছানার উপর। তাই আমি ঘুরে দরজাটা বন্ধ করে দিলাম। আর রীতিমত ঝুমু মেয়েটি আমার পিছনে চলে এলো। আমি সামনে তাকাতেই ঝুমুকে দেখতে পেলাম আমার কাছাকাছি। তখন আমি বললাম, থাক থাক, সালাম করতে হবে না। আমি: কে বলেছে আমি তোমায় সালাম করার জন্য তোমার কাছাকাছি চলে আসছি? ঝুমু: তাহলে কেন এসেছ? আমি: বিড়াল মারার জন্য আসছি। ঝুমু: আমাকে দেখে কি তোমার বিড়াল মনে হয় নাকি? আমি: আরে বুদ্ধু, ওই বিড়াল না। ঝুমু: যেই বিড়াল হন না কেন, আগে নামাজ তারপর দেখব। আমি: আচ্ছা।
ওই দেখ, আমি আগেই সব রেডি করে রেখেছি। ঝুমু: আমি দেখতে পেলাম বাসর করার বিছানার নিচে দুটো জায়নামাজ, তারপর দুজন মিলে নামাজ পড়ে নিলাম। নামাজ পড়া শেষ হলে ঝুমু মেয়েটি গিয়ে বিছানায় বসে পড়ল। আর আমিও গিয়ে ঝুমু পাশে বসলাম এবং ঝুমুকে বললাম, চলো আমাদের ভবিষ্যৎ নিয়ে আসি দুনিয়াতে। তখন ঝুমু বলল, পাঠকদের সামনে এগুলা বলা বা করাটা একেবারেই বিপজ্জনক। তাই আমি পাঠকদের উদ্দেশ্য করে বলি, হ্যাঁ, আপনাদেরকেই বলছি। এখন বিছানা গরম হবে, আর সাথে আমরা দুজন মানুষও সাইড দেন এবং দ্বিতীয় সিজনের জন্য অপেক্ষা করুন। সমাপ্ত।